নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে রাতারাতি ইস্টবেঙ্গলে বিদেশি সাইন হয়ে গেল, সেই নিয়ে কি আপডেট রয়েছে, কোন বিদেশি প্লেয়ার এলো সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু হঠাৎই চ্যাম্পিয়ন কোচকে পরিবর্তন করে নিল। কে সেই কোচ সেই নিয়ে আপডেট শেয়ার করব। এছাড়াও কিন্তু বেশ কিছু ফুটবল নিউজ শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তো সুপার কাপের জন্য সবথেকে শক্তিশালী স্কোয়াড কিন্তু বেঙ্গালুরু এফসি তাদের ঘোষণা করে দিল, কারণ তারা চেষ্টা করবে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে। তারা আইএসএলেও যথেষ্ট ভালো ফলাফল করলেও ফাইনাল ম্যাচে তারা জিততে পারেনি, তো সেক্ষেত্রে ট্রফি তাদের হাতছাড়া হয়েছে। শুধুমাত্র সুপার কাপটা যে ট্রফি সেটা নয়, ট্রফি ছাড়াও এএফসির কিন্তু একটা স্পট রয়েছে। তো সেই কারণেই কিন্তু বেঙ্গালুরু এফসি তাদের শক্তিশালী দল ঘোষণা করলো। সেখানে কিন্তু 6 বিদেশিকে নিয়েই কিন্তু তারা নামতে চলেছে। সেখানে ডিফেন্ডারদের মধ্যে আলেকজান্ডার জেভানোভিচ রয়েছে, মিডফিল্ডারের মধ্যে আলবার্টো নাগুয়েরা, পার্দো ক্যাপোর মতন প্লেয়ার রয়েছে, অ্যাটাকিং লাইনে রায়ান উইলিয়ামস, এডগার ম্যান্ডিজ এবং জর্জে পেরিরা ডিয়াজের মতন কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে একটা শক্তিশালী দল গঠন করেছে এবং যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু সুপার কাপে। এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এরা কিন্তু অবশ্যই চাইবে এই টুর্নামেন্ট জিততে এবং নর্থ ইস্টও কিন্তু চেষ্টা করবে ভালো কিছু করতে। তো খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। হ্যাঁ, ছোট টুর্নামেন্ট, একদম নকআউট ফরম্যাটে টুর্নামেন্ট, কিন্তু তাও লড়াই যে একদম টক্করে হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল তো প্র্যাকটিস সেশন চালাচ্ছে, তোমরা সেখানে দেখেছো। এবং ইস্ট বেঙ্গলের জন্য সবথেকে ভালো খবর এটাই যে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের সুপার কাপের পরিকল্পনার মধ্যে হীরা মণ্ডলকে রেখেছে। যেই হীরা কিন্তু আইএসএলে একটা মাত্র নিয়ম রক্ষার ম্যাচ ছিল, সেটা নর্থ ইস্টের সঙ্গে, সেই ম্যাচে খেলেছিল, খুব একটা খারাপ খেলেনি, দীর্ঘদিন বাদে ইন্ডিয়ান ফুটবলে সে ব্যাক করেছিল। হ্যাঁ, সিএফএল খেলেছিল, সিএফএল আর আইএসএলের মধ্যে তো তফাৎ কিছুটা রয়েছে, তো সেই জায়গায় ভালো করেছিল। এবং তারপরেও তাকে আমরা দেখছিলাম যে সব সময় হীরামণ্ডল যেটা করে নিজের ফিটনেসটাকে ধরে রাখার জন্য মানে রিহ্যাব করে। তো সেই জায়গা থেকে কিন্তু কিছুদিন আগে আমরা বলছিলাম যে হীরাকে সুযোগ দেওয়া উচিত। তো সেইভাবেই প্র্যাকটিস ম্যাচ যেদিন ইস্টবেঙ্গল খেলে সেই দিন থেকেই কিন্তু হীরা মণ্ডলকে সিনিয়র দলে ডেকে নেওয়া হয়েছে এবং হীরা মণ্ডলকে নিয়েই কিন্তু সুপার কাপের পরিকল্পনা রয়েছে। যদি ফার্স্ট 11-এও হীরা মণ্ডলকে আমরা দেখি পরবর্তী সময়, অবাক হওয়ার কিছু নেই। তো এটা কিন্তু একটা বাড়তি সুখবর হীরার জন্য, এবং যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু তার কন্ট্রাক্ট তো শেষ হয়ে যাচ্ছে এই সিজনেও, পরবর্তী সিজনে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে পরিকল্পনার মধ্যে রাখতে পারে। হীরা যথেষ্ট একটা টিম ম্যান, টিমকে নিয়ে খেলতে ভালোবাসে, ভালো করতে ভালোবাসে এবং একটা জেতার খিদে রয়েছে, লড়াই করার মানসিকতা রয়েছে। তো অন্যান্য প্লেয়ারদের থেকে হীরাকে এই জিনিসগুলোর জন্যই আলাদা করে। এবং হীরা কিন্তু সিএফএলে শুধুমাত্র যে সাইড ব্যাক ডিফেন্স করেছে সেটা নয়, ওভারল্যাপিংয়ে এসে কিন্তু বেশ কিছু ভালো ভালো ক্রস করেছে, মিডফিল্ড থেকে খেলা কিন্তু তৈরি করার জন্য ভালো ভালো বলও বাড়িয়েছে। তো হীরা যথেষ্ট ভালো করেছে। এবার দেখা যাক সুপার কাপে হীরাকে নিয়ে কীরকম পরিকল্পনা থাকে অস্কারের। তো এর সাথে সাথে তোমরা সকলেই কালকে জেনে গেছো বিগ ব্রেকিং আপডেট, ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা তো মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট নয়, এটা কিন্তু বলতে গেলে এক প্রকার ঝামেলা অশান্তি সেই সবের জন্যই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কালকে যেখানে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব সারছে সেখানে ক্লেটন এসেছিল টিমের সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য, তারপর কিন্তু সে বাড়ি ফিরে গেছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, শুধুমাত্র যে ক্লেটন সিলভার উপরই যে কোপ পড়লো সেটা নয়, কোপ পড়লো আরও একজনের উপর, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যিনি ফিজিও ছিলেন। তো সেই ফিজিও সেনান আলভারেজ, তাকেও কিন্তু এবার ছাঁটাই করে দেওয়া হলো। সেনান 2 থেকে 3টে বছর রয়েছে এবং ইস্টবেঙ্গলের সুপার কাপ চ্যাম্পিয়নের সময় কিন্তু প্লেয়ারদের ফিটনেসের দিকে খুব ভালো কাজ করেছিলেন। কিন্তু তারপরেই আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের প্লেয়াররা একাধিক সময় প্রি সিজন কীরকম করেছিল জানা নেই, ইনজিওর্ড হচ্ছে, রিহ্যাব করে ফিরে আসতে অনেকটা সময় লাগছে। আমরা বারবারই কথা বলছিলাম যে এই জায়গাতে কিন্তু ফিটনেস ট্রেনার পরিবর্তন দরকার। তো সেই পরিবর্তনটা কিন্তু এবার করে নেওয়া হয়েছে। বুধবার অনুশীলন থেকেই কিন্তু তাকে আসতে বারণ করে দেওয়া হয়েছে এবং তাকেও ফিরে যেতে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ক্লেটন নয়, ক্লেটনের সঙ্গে কিন্তু এই সেনানও ফিরে যাচ্ছে এবং ক্লেটনের যেটা বাকি
বকেয়া টাকা সেটাও কিন্তু ক্লাবের তরফ থেকে মিটিয়ে দেওয়ার কথা রয়েছে, কোনো রকম সমস্যার ব্যাপার নয়। এই ব্যাপারটা অন্তত ভালো করা হয়েছে যে তার আর যতটুকু কন্ট্রাক্টের ভ্যালু বাকি ছিল সেটাও কিন্তু তাকে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। এবার ইস্টবেঙ্গল খেলবে, কোনো রকম সমস্যা হবে না সেটা তো হতে পারে না। ইস্টবেঙ্গল যেখানেই খেলবে কিছু না কিছু সমস্যা আসবেই। বারবার প্রতি বছরই বলতে গেলে পয়লা বৈশাখের দিন ক্লাবে বার পুজো হয়, আমার তো মনে হয় সত্যনারায়ণ দেওয়া উচিত, কারণ এত পরিমাণে নজর লাগে কি করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাদবাকি যে সমস্ত শক্তিশালী দলগুলো সুপার কাপ খেলবে তাদের হাতে রীতিমতন 6জন বিদেশি প্লেয়ার রয়েছে। ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে ক্লেটন সিলভাকে বাদ দিয়ে দিল, সেখানে তাদের হাতে একটা বিদেশি প্লেয়ারের অপশান কমলো এবং এর উপর কিন্তু আরও বড় ধাক্কাটা এসেছে কালকে। ইস্টবেঙ্গল যেখানে প্রস্তুতি পর্ব নিচ্ছে সেই প্রস্তুতিতে আসার সময় কিন্তু সাউল ক্রেসপো সে হোঁচট খায় এবং হোঁচট খেয়ে পড়ে গিয়ে কিন্তু তার পেশিতে বেশ কিছুটা ইনজিউরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে এমআরআই করানোর জন্য নিয়ে যাওয়া হয়। কালকে তাকে প্র্যাকটিস করানো হয়নি। আজকে ফাইনাল রিপোর্ট কিন্তু চলে আসার কথা রয়েছে। ফাইনাল রিপোর্ট দেখে বোঝা যাবে যে ক্রেসপোর ইনজুরি ঠিক কতটা সিরিয়াস, তাকে আদেও সুপার কাপে পাওয়া যাবে কি না। তো আমার কাছে বা আমাদের কাছে যেরকমটা আপডেট রয়েছে ক্রেসপোকে নিয়ে চিন্তার কারণ রয়েছে, কিন্তু হাতে এখনও 2 থেকে 3টে দিন রয়েছে। যদি পুরোপুরি তাকে বিশ্রাম দিয়ে যদি দ্রুত সুস্থ করা যায় সেই চেষ্টা চালানো হবে। তাকে যে একদমই বাদ দিয়ে দেওয়া যাবে এখনই সেটাও নয়, এবং তাকে যে নিয়ে একদম প্রথম থেকেই 90 মিনিট পরিকল্পনা করা যাবে সেটাও নয়। এটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের জন্য, কারণ সে মাঝমাঠে থাকলে সেখানে সৌভিক চক্রবর্তী, জিকসানের সঙ্গে বা মহেশের সঙ্গে কিন্তু একটা মাঝমাঠটাকে দারুণ তৈরি করে নিয়েছিল এই কয়েকদিনে অস্কার, কিন্তু তার ছিটকে যাওয়াটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হবে। সেখানে আবার নতুন কম্বিনেশনে যেতে হবে। কাল থেকেই ভাবছি যে সুপার কাপ নিয়ে পুরো ডিটেল ভিডিও আলোচনা করে দেবো, কিন্তু প্রথমে হলো ক্যাপ্টেন ক্লেটন সিলভা ছিটকে যাওয়া, তার উপরে হলো ক্রেসপোর ছিটকে যাওয়া। তো আবারও নতুন করে নতুন পরিকল্পনা নিয়ে কীরকম এগোচ্ছে ইস্টবেঙ্গল সেই নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তাই অবশ্যই সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তোমরা যুক্ত হতে পারো, ফেসবুক পেজ, এছাড়া কিন্তু টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের নতুন সাইনিং, হঠাৎই কিন্তু এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছে যে ইস্টবেঙ্গল নাকি রাতারাতি সাইন করিয়ে নিল একজন বিদেশি প্লেয়ারকে ক্লেটন সিলভার পরিবর্তে। এবার আসল ব্যাপারটা তোমাদের কি একটুখানি খুলে বলি। কালকে হঠাৎই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে বাংলাদেশ ফুটবল লাইভের তরফ থেকে। তারা কিন্তু বাংলাদেশের একটা মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া হিসাবে মোটামুটি ভালো কাজ করে, সেখানকার একদম পারফেক্ট নিউজ দেওয়ার চেষ্টা করে এবং রিসেন্ট টাইমে তারা বেশ কিছু ভুলভাল নিউজও শেয়ার করেছে। এবং তাদের যদি ওভারঅল দেখা যায় তাদের নিউজ কিন্তু ঠিকঠাক বাংলাদেশের জন্য, কিন্তু আমাদের দেশের জন্য তারা কতটা ঠিকঠাক নিউজ দেবে সেটা সত্যি একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার রয়েছে। এবার হ্যাঁ, রবসন রবিনোর দিকে কিন্তু ইস্টবেঙ্গলের দীর্ঘদিন ধরে নজর ছিল। 29 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার। তো রবিনোকে যখন পাওয়া যায়নি এবং রবিনোকে নেওয়ার চেষ্টা চালানো হয়েছিল এবং তারপরে তোমাদের জানিয়েছিলাম তার কিন্তু একটুখানি মেডিকেল ইস্যু রয়েছে, সেই কারণেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অতটা খরচা করে একটা ওরকম মেডিকেল ইস্যু জাতীয় প্লেয়ারকে নেওয়ার জন্য রাজি হয়নি এবং তখন তাকে নেয়নি। সে তার দেশে ফিরে গিয়েছিল ব্রাজিলের একটা ক্লাবে, সেখানে গিয়ে কিন্তু সাইন করে এবং সেখানে ফিটনেসের উপর জোর দেওয়ার জন্যই মূলত ছোট ছোট প্র্যাকটিস ম্যাচ ইত্যাদি ইত্যাদি খেলেছে, বর্তমানে মেডিকেলি ফিট। এবার ইস্টবেঙ্গল সামনের যেটা উইন্ডো সেই উইন্ডোতেও নেবার ব্যাপারে কথাবার্তা তো বলছিলই। এবার যদি রাতারাতি সিগনেচারটা কমপ্লিট হয়ে যায় যেরকমটা বাংলাদেশের মিডিয়া তারা জানাচ্ছে, তো সেটা হলে তো টপ ক্লাস সাইনিং হবে এবং তাকে যদি দ্রুত নিয়ে চলে আসা সম্ভব, কলকাতায় এনে যদি সুপার কাপে তাকে নিয়েও যাওয়া যায় সেটাও কিন্তু ভালো হবে, খারাপ হবে না। কিন্তু এখনও আমাদের ইন্ডিয়ার কোনো মিডিয়ার তরফ থেকে সেই রকম বড় আপডেট আসেনি যে রবিনোর সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কাছেও সেরকম আপডেট নেই যে সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কথাবার্তা চলছিল, অ্যাডভান্স লেভেলেই কথাবার্তা চলছিল, সামনের ISL 12-এ তাকে আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো। বেশ কিছু ISL-এর ক্লাব অফার দিয়ে রেখেছিল সেটা শুনেছিলাম। এবার যদি ভিতর এরকম কাজটা করে নেয় অস্কার, তো টপ ক্লাস সাইনিং তো হবেই, এটুকু বলা যায়। এবং তার পছন্দের প্লেয়ার, তার প্রিয় প্লেয়ার এলে দলের শক্তি আরও বেশ কিছুটা বেড়ে যাবে। তো রবিনো এলে কতটা তোমরা খুশি হবে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।